আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ১,৫৯৩ কোটি টাকা। করমুক্ত আয়সীমা বেড়ে ৩.৫ লাখ টাকা। সারা বছর রিটার্ন দেওয়া যাবে। বাজেট সঞ্চয়পত্র ডিপিএস সহ ৯ খাতে বিনিয়োগের দারুণ সুযোগ। ঢাকায় আসছেন ভারতের নতুন হাই কমিশনার। বাড়ল শপিং মল মার্কেট খোলা রাখার সময়। এবার পুরো খবর। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২,২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থ বছরে প্রতিরক্ষা খাতে ৪০,৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেট ছিল ৪০,৫০২ কোটি টাকা। ফলে বিদায়ী অর্থ বছরের তুলনায় এবার ১,৫৯৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে এ প্রস্তাব করা হয়। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এবার। প্রতিরক্ষা খাতে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮,৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১,৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১,৯৫৯ কোটি টাকা। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট প্রস্তাবনা পেশ করা হয়। এটি দেশের ৫৫তম বাজেট। ব্যক্তি শ্রেণীর করদাতার করমুক্ত আয়সীমা বেড়েছে। এই করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪.৫ লাখ টাকা করা হয়েছে। বর্তমানে এই সীমা ৩.৫ লাখ টাকা পর্যন্ত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। শুধু আগামী অর্থ বছরে নয়, ২০২৭-২৮ অর্থ বছরেও করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা অব্যাহত থাকবে। অবশ্য গত বছর বাজেটেই করমুক্ত আয়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার তা অব্যাহত রাখলো। এতে সীমিত ও মধ্যবিত্ত পরিবারে স্বস্তি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যবারের মতো এবারও কিছু বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমায় বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। সাধারণ করদাতাদের পাশাপাশি নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী করদাতার জন্য ৪.৫ লাখ টাকা, তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির করদাতার জন্য ৫ লাখ টাকা, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা ও গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য ৫.৫ লাখ টাকা করমুক্ত আয়সীমাও বাড়বে। প্রতিবন্ধী ব্যক্তির বাবা মা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা নির্দিষ্ট সীমার চেয়ে ৫০,০০০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে দেশে ১,২৮,০০,০০০ কর শনাক্তকরণ নম্বরধারী রয়েছেন। তাদের মধ্যে প্রতি বছর ৪০ থেকে ৪২ লাখ করদাতা রিটার্ন দেন। এসব করদাতাকে রিটার্ন দাখিলের সময় করমুক্ত আয়সীমা হিসাব করে কর দিতে হয়। এবার আয়করের কর হার পুনর্বিন্যাসও করা হয়েছে। যেমন এবার করমুক্ত আয়সীমার পরের প্রথম ১ লাখ টাকার জন্য যে ৫% কর আছে তা বাদ দেয়া হয়েছে। যাদের বার্ষিক আয় ৪.৫ লাখ টাকার বেশি তাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা পরবর্তী প্রথম ৩ লাখ টাকার উপর ১০%, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫%, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০%, পরবর্তী ২০ লাখ টাকার জন্য ২৫% এবং অবশিষ্ট আয়ের জন্য ৩০% হারে কর আরোপ করা হয়েছে। এতে করদাতাদের উপর করের চাপ কিছুটা বাড়তে পারে। আগামী অর্থবছর থেকে সারা বছর রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে বেশি কর ছাড় পাবেন করদাতারা। বাজেট প্রস্তাব অনুসারে অর্থ বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫% বা ২৫,০০০ টাকা যা কম তাই ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন যা কর তাই দিলেই হবে, কোনো প্রণোদনা পাওয়া যাবে না। আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করে ২% বা ৩,০০০ টাকা যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫% বা ৫,০০০ টাকা যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। সর্বশেষ ২০২৩ সালের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করা হয়েছিল। এরপর আর করমুক্ত আয়সীমা বাড়েনি। কিন্তু গত ৩ বছরে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। প্রতি বছর গড়ে ১০% হারে মূল্যস্ফীতি হয়েছে। এতে যেসব করদাতা করমুক্ত সীমার একটু ওপরে ছিলেন তাদের কর দিতে হচ্ছে।
আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার খরচও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসাবে সর্বশেষ গত মে মূল্যস্ফীতি ছিল 9.42%, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বাজেট উপস্থাপন শুরু হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। বিনিয়োগজনিত কর রেয়াত কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমার প্রিমিয়াম সহ বর্তমানে 9টি খাতে বিনিয়োগ করলে ব্যক্তি শ্রেণীর করদাতারা বিনিয়োগজনিত কর রেয়াত পেয়ে থাকেন। মোট আয়ের 0.03%, মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের 15% কিংবা সর্বোচ্চ 10 লাখ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি রেয়াত হিসেবে চূড়ান্ত কর থেকে বাদ দেয়া হয়। আগামী বছর অনুমোদিত বিনিয়োগ সীমা 15% থেকে 10% এবং সর্বোচ্চ সীমা 10 লাখ টাকা থেকে কমিয়ে 7.5 লাখ টাকা করা হয়েছে। হিসেব মতে প্রতি 1 লাখ টাকা বিনিয়োগের বিপরীতে 5,000 টাকা কম ছাড় পাবেন করদাতা। বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী শুক্রবার পেট্টাপোল বেনাপোল স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে আসবেন। এ সময় তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও থাকবেন বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভিকে তথ্য জানান। তিনি বলেন, 12 জুন শুক্রবার পেট্টাপোল বেনাপোল হয়ে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন। তাকে বরণ করে নিতে ভারতীয় কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার আগমনে আমরা আনন্দিত। বাংলাদেশে আসার একদিন আগে বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শন শেষে দীনেশ ত্রিবেদী বলেছেন, ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। দেশের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সুবিধার্থে আগের কঠোর নির্দেশনা শিথিল করে আগামীকাল শুক্রবার থেকে দেশের সব শপিং মল, বিপণী বিতান, মার্কেট ও খুচরা দোকানপাট বেলা 11টা থেকে টানা রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু এ তথ্য নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় আরিফুর রহমান বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের গতি সচল রাখা এবং ক্রেতা বিক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সময়সীমা বাড়ানোর জন্য একটি বিশেষ ও যৌক্তিক আর্জি জানিয়েছিলাম। ব্যবসায়ী সমাজের সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় নির্দেশনায় জনস্বার্থে এই নতুন সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।